সবাইকে আবারও স্বাগতম দ্য ফ্রেন্ডলি টিউটরে। আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আজকের বিষয় ক্লাস 11-এর প্রথম কবিতা অভিসার দ্য ট্রিস্ট। এই কবিতাটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের এক অনন্য প্রতিভা। তিনি শুধু কবি নন, দার্শনিক, নাট্যকার, গীতিকার ও চিত্রশিল্পীও ছিলেন। তার কাব্যে প্রকৃতির অপার সৌন্দর্য, মানবপ্রেম, ভক্তি এবং বিশ্বজগতের রহস্য গভীরভাবে প্রতিফলিত হয়েছে। গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার অর্জন করেন, যা বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করে। তার কবিতা হৃদয়স্পর্শী এবং চিরকালীন আবেদনময়। রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার দ্য ট্রিস্ট কবিতাটি একটি কাহিনী নির্ভর কবিতা, যা এক বৌদ্ধ কিংবদন্তির ওপর ভিত্তি করে রচিত। এই কাহিনীর মূল চরিত্র হলেন একজন ভিক্ষু উপগুপ্ত এবং এক গণিকা বাসবদত্তা। কবিতাটি প্রেম, করুণা এবং আধ্যাত্মিকতার মতো চিরন্তন বিষয়কে অনুসন্ধান করেছে, যেখানে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের জীবনের ভিন্ন ভিন্ন পথের মাধ্যমে এ বিষয়গুলি প্রকাশ পেয়েছে। কবিতাটি শুরু হয় উপগুপ্তকে পরিচয় করিয়ে দিয়ে, যিনি একজন সন্ন্যাসী, যিনি সমস্ত পার্থিব ভোগবিলাস ও আসক্তি ত্যাগ করেছেন। তিনি ছিলেন এক প্রাচীন বৌদ্ধ ভিক্ষু এবং খ্রিস্টপূর্ব 300 সালের সময় বাস করতেন। সংস্কৃত গ্রন্থ অশোক বন্দনা অনুসারে উপগুপ্তকে মৌর্য সম্রাট অশোকের আধ্যাত্মিক গুরু হিসেবে গণ্য করা হয়। সুতরাং সহজেই বোঝা যায় যে তিনি ছিলেন এক মহান ব্যক্তি। তিনি তখন মথুরা শহরের প্রাচীরের ছায়ার নিচে শুয়েছিলেন, যা ভারতের একটি প্রাচীন নগরী এবং সেই সময় বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র ছিল। কবি এক অন্ধকার এবং নীরব রাতের দৃশ্য ফুটিয়ে তুলেছেন, যা এক রহস্যময়তা এবং নিঃসঙ্গতার অনুভূতি জাগায়। শহরকে সাধারণত আলোকিত করে রাখা প্রদীপ এবং শিখাগুলি বাতাসে নিভে গেছে। প্রাসাদের দরজাগুলি বন্ধ আর আকাশের তারা মেঘের আড়ালে লুকিয়ে আছে। এই অন্ধকার যেন ইঙ্গিত দিচ্ছে সেই দুঃখ এবং একাকিত্বের, যা বাসবদত্তাকে কবিতার পরবর্তী অংশে ভোগ করতে হবে। কবি রাতের নীরবতার মধ্যে হঠাৎ এক তীব্র বৈপরীত্যের সৃষ্টি করেছেন নূপুরের ঝনঝন শব্দের মাধ্যমে, যা সেই উপগুপ্তর বুকে বাজল। নূপুর হলো এক ধরনের অলঙ্কার যা নারীরা পায়ের গিঁটে পরে থাকে এবং সাধারণত নৃত্যশিল্পী বা গণিকাদের সঙ্গেই এর অধিকতর সম্পর্ক দেখা যায়। সেই শব্দ উপগুপ্তকে চমকে দিল এবং তার নিদ্রা ভেঙে গেল। তার স্বপ্নময় শান্তি ভঙ্গ হলো। এর মাধ্যমে বোঝা যায় উপগুপ্তের যে শান্ত ও নির্লিপ্ত মানসিক অবস্থা ছিল, তা হঠাৎই ভেঙে গেল এই পার্থিব আকাঙ্ক্ষা ও প্রলোভনের হঠাৎ অনুপ্রবেশে। উপগুপ্তের ঘুম ভেঙে গেল সেই নূপুরের শব্দে, যা তার বুকে বেজে উঠেছিল। কবি বাসবদত্তার রূপের বর্ণনা করেছেন, যিনি ছিলেন রাজসভায় নর্তকী এবং যিনি অসাবধানতাবশত উপগুপ্তের শরীরে পা দিয়ে ফেলেছিলেন। তার হাতে একটি ক্ষীণ আলোয় জ্বলজ্বল করা প্রদীপ ছিল, যা উপগুপ্তের চোখে আলো ফেলেছিল। কবি তার চোখকে ক্ষমাশীল হিসেবে বর্ণনা করেছেন, যা বোঝায় যে তিনি কোনো রাগ বা ক্ষোভ পোষণ করেননি। বাসবদত্তা তখন তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তিনি নিজের যৌবনের উচ্ছ্বাসে মাতোয়ারা ছিলেন, অর্থাৎ তিনি তার রূপ ও যৌবনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জীবন উপভোগ করছিলেন। তার গায়ে ছিল গভীর নীল রঙের শাড়ি, যা ভারতের ঐতিহ্যবাহী পোশাক। তার গহনার ঝনঝন শব্দে চারপাশ মুখরিত হচ্ছিল। কবি ভিভিড ইমাজেরি ও সেন্সরি ডিটেলস ব্যবহার করে বাসবদত্তাকে এক আকর্ষণীয় ও কামনাময়ী নারীরূপে তুলে ধরেছেন, যিনি পার্থিব ভোগবিলাস ও আবেগের প্রতীক। কবি বর্ণনা করেছেন কিভাবে বাসবদত্তা থেমে গেলেন যখন তিনি বুঝতে পারলেন যে তিনি উপগুপ্তের ওপর পা দিয়েছেন। তিনি প্রদীপটি নিচু করে তার চেহারার দিকে তাকালেন এবং বিস্মিত হলেন তার তরুণ দীপ্তিময় রূপ দেখে, যা তার সন্ন্যাসী জীবনের সঙ্গে প্রবল বৈপরীত্য তৈরি করেছিল। তিনি লক্ষ্য করলেন তার শান্ত, সহনশীল, কোমল মুখমণ্ডল, যা তার ধৈর্য এবং দয়ার পরিচয় দেয়। তার দৃষ্টিতে ছিল করুণার দীপ্তি, যা তার সহানুভূতি ও বোঝাপড়াকে প্রকাশ করে। তার সাদা চাঁদের মতো ললাট সৌম্য শান্তিতে দীপ্যমান ছিল, যা তার প্রজ্ঞা ও প্রশান্তির প্রতীক। কবি সিমিলি ও মেটাফোরের মাধ্যমে উপগুপ্তকে এক আকর্ষণীয় অথচ আধ্যাত্মিক মানুষ হিসেবে উপস্থাপন করেছেন, যিনি ত্যাগ ও জ্ঞানের প্রতীক। কবি বর্ণনা করেছেন কিভাবে বাসবদত্তা উপগুপ্তের সঙ্গে কোমল কণ্ঠে কথা বললেন, যা তার ভদ্রতা ও শ্রদ্ধার পরিচায়ক। তিনি উপগুপ্তকে জাগিয়ে তোলার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকে তার গৃহে আসার আমন্ত্রণ জানালেন, যেখানে তিনি কঠিন ও অনুর্বর ভূমির চেয়ে অনেক আরামদায়ক শয্যার ব্যবস্থা করতে পারেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিলেন যে তার মনে উপগুপ্তের প্রতি রোম্যান্টিক কিংবা শারীরিক আকর্ষণের এক শিখা প্রজ্বলিত হয়েছিল, কারণ তিনি তাকে তরুণ বলে সম্বোধন করলেন
এবং নিজেও গৃহে আমন্ত্রণ জানালেন। কবি বর্ণনা করেছেন কিভাবে উপগুপ্ত বাসবদত্তার আমন্ত্রণের জবাব দিলেন নম্র ও সদয় কথায়, যা তার ভদ্রতা ও শ্রদ্ধার প্রকাশ। তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, বললেন যে এখনও সময় আসেনি তার গৃহে যাওয়ার। তিনি তাকে বললেন সমৃদ্ধি ও কল্যাণের সঙ্গে ফিরে যেতে, যার দ্বারা বোঝা যায় যে তিনি বাসবদত্তার মঙ্গল ও সুখ কামনা করেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিলেন যে সময় এলে তিনি তার বসতি অর্থাৎ তার গৃহ বা অন্তঃপুরে উপস্থিত হবেন। এর দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে তিনি তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করছেন না, বরং তাদের সাক্ষাৎকে আরও উপযুক্ত সময়ের জন্য স্থগিত করছেন। কবি হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের বর্ণনা করেছেন। যখন একটি ভয়াবহ ঝড় শুরু হলো, এক বিদ্যুতের শিখা প্রবল গর্জনের সঙ্গে আকাশে চমকালো। সেই বিদ্যুৎ যেন আকাশে এক বিশাল ফাঁক বা মুখ খুলে দিল। বাসবদত্তা আতঙ্কে কেঁপে উঠলেন, কারণ ঝড়ের ভয়ঙ্কর ধ্বংসাত্মক বাতাস হুঙ্কার দিয়ে বইতে লাগলো। আরেকটি বিদ্যুতের রেখা যেন আকাশ জুড়ে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে তুলল। কবি এখানে পার্সনিফিকেশন এবং ইমাজেরির মাধ্যমে ঝড়কে এক হিংস্র ও ভয়ঙ্কর শক্তি হিসেবে তুলে ধরেছেন, যা বাসবদত্তার সুখ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। কবি কয়েক মাস পরে সময় ও স্থান পরিবর্তন করেছেন। তখন চৈত্র মাসের এক সন্ধ্যা, অর্থাৎ হিন্দু পঞ্জিকার মতে বসন্তকাল। বাতাসে ছিল এক অস্থির দোল, মানে হাওয়া ছিল মৃদু ও খেলারত। পথের ধারে গাছগুলো কুড়িতে ভরা, অর্থাৎ তারা নতুন পাতায় ও কুড়িতে সুশোভিত। রাজপ্রাসাদের উদ্যান ভরেছিল বকুল, পাড়ুল ও রজনীগন্ধার ফুলে, অর্থাৎ সেখানে বিভিন্ন রকমের সুগন্ধি ফুল ফুটেছিল। কবি এখানে ইমাজেরি ও সেন্সারি ডিটেলসের মাধ্যমে বসন্ত ঋতুকে সৌন্দর্য ও নবজাগরণের এক সময় হিসেবে তুলে ধরেছেন। কবি বর্ণনা করেছেন কিভাবে দূর থেকে বাতাসের সঙ্গে ভেসে আসছিল এক বাঁশির মোহনীয় সুর। দূরের বাঁশির সুর হাওয়ার সঙ্গে মিলেমিশে এক জাদুকরী আবহ তৈরি করেছিল। শহর তখন ফাঁকা, কারণ সবাই গিয়েছিল ফুলের উৎসবে সেই মধুময় সুবাসে ভরা বনে। অর্থাৎ নগরে কেউ ছিল না, সকলেই গিয়েছিল আনন্দঘন এক উৎসবে, যেখানে ফুলের সৌরভ আর প্রাকৃতিক সুধা মিলেমিশে এক অপরূপ পরিবেশ তৈরি করেছিল। কবি এখানে অ্যালিটারেশন এবং অ্যাসোনেন্স ব্যবহার করে সুরেলা প্রভাব সৃষ্টি করেছেন এবং উৎসবমুখর আনন্দঘন আবহের ইঙ্গিত দিয়েছেন। কবি বর্ণনা করেছেন কিভাবে পূর্ণ চাঁদ হাসি ছড়াচ্ছে সেই নগরে, যা মানুষ ও প্রহরীহীন হয়ে পড়েছে। অর্থাৎ চাঁদের আলোয় উজ্জ্বল হয়েছিল জনশূন্য নগরী। সেই নির্জন চাঁদের আলোয় ভরা পথে একা হেঁটে চলেছেন সন্ন্যাসী, অর্থাৎ উপগুপ্ত চাঁদের মোলায়েম আলোয় আলোকিত পথে নিঃসঙ্গভাবে এগিয়ে চলেছেন। কবি এখানে পার্সনিফিকেশন এবং কন্ট্রাস্ট ব্যবহার করে উপগুপ্তের নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতার আবহ সৃষ্টি করেছেন। কবি বর্ণনা করেছেন কিভাবে পাতাযুক্ত শাখার নিচে, যেখান থেকে কোকিলের ডাক বারবার ভেসে আসছিল, উপগুপ্ত হেঁটে চলেছেন। অর্থাৎ তিনি গাছের ছায়াময় পথে হাঁটছিলেন, যেখানে কোকিলেরা অবিরাম কূজন করছিল। এতদিন পর তবে কি এলো সেই সময় প্রিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা পূরণ করার? অর্থাৎ এতদিনের প্রতীক্ষার পর তবে কি তিনি অবশেষে যাচ্ছেন তার প্রিয়ার সঙ্গে দেখা করতে? কবি এখানে রেটরিক্যাল কোয়েশ্চেন্স এবং পুনরাবৃত্তি ব্যবহার করে উপগুপ্তের গন্তব্য নিয়ে কৌতূহল ও প্রত্যাশার আবহ সৃষ্টি করেছেন। কবি বর্ণনা করেছেন কিভাবে নগর পার হয়ে জনহীন শহরের প্রাচীরের বাইরে গেলেন, অর্থাৎ উপগুপ্ত নগরী ছেড়ে শহরের সীমানার বাইরে পা বাড়ালেন। উপগুপ্ত ফাঁকা পথে হেঁটে চলেছেন এবং শহরের ফটক অতিক্রম করেছেন। এখানেই পাঠক আবার বাসবদত্তার মুখোমুখি হন। রবীন্দ্রনাথ পূর্ববর্তী পংক্তিগুলির বসন্তের চিত্রকল্পের সঙ্গে এই দৃশ্যের প্রবল বৈপরীত্য তৈরি করেছেন। তিনি আর সেই খ্যাতনামা সুন্দরী নন, বরং সমাজচ্যুত এক নারী, বসন্তকালে গুটি বসন্তে আক্রান্ত হয়ে যার দীপ্তিময় ত্বক কালো দাগে পরিণত হয়েছে। তিনি অসুস্থ ও নিঃসঙ্গ, আর তার এই করুণ অবস্থা জীবনের ক্ষণস্থায়ী ও ভঙ্গুর প্রকৃতির নির্মম স্মারক হয়ে দাঁড়িয়েছে। তার ভৌত সম্পদ আর কোনো কাজে আসছে না, যা একদিন ছিল রূপের অহংকার, তা আজ মাটির সঙ্গে মিশে গেছে। উপগুপ্ত বিচলিত হলেন না। বাসবদত্তার বর্তমান অবস্থায় তিনি একটুও ভীত বা বিরক্ত হননি। তিনি তার পাশে বসে সান্ত্বনা দিলেন, তার ঠোঁট জলে সিক্ত করলেন, স্নেহের সঙ্গে তার শরীরে মলম মাখিয়ে দিলেন। তিনি তার প্রতি দয়া ও করুণায় পূর্ণ আচরণ করলেন। যখন সমাজ গুটি বসন্তের সংক্রমণের ভয়ে তাকে ত্যাগ করেছে, তখন উপগুপ্তের সেই রহস্যময় কথা, উপযুক্ত সময়ে আমি আসব, আজ বাস্তবে প্রতিফলিত হলো। তার এই নিঃস্বার্থ কাজ জীবনের কঠিন সত্যের প্রতি তার গভীর উপলব্ধি প্রকাশ করে। বুদ্ধের শিক্ষার যে সত্য, পরিবর্তনই একমাত্র চিরন্তন,
এবং তাই সকল জীবকে করুণার সঙ্গে দেখা উচিত তা এখানে স্পষ্ট হয়ে ওঠে।